নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প হারায় খুঁজি কলমে রিমিতা কর। ইন্দ্রনাথের ফোনটা ছাড়ার পর বেশ কিছুক্ষণ দেবস্মিতা একভাবে মাটির দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। অমিত ব্যাপারটা লক্ষ্য করে কাছে গিয়ে বসলো, শান্ত গলায় বলল, এত রিয়্যাক্ট করছো কেন? ইন্দ্রনাথ তো সব সত্যি খুলে বলল। দেবস্মিতা ফোঁস করে উঠল, তুমি কি জানো ও সব সত্যি বলছে কিনা? হয়তো সব বানিয়ে বলছে। আমার মনে হয় না, কারণ ও জানে আমি একই লাইনে আছি, সব কথা যাচাই করে নেব। তবে স্টিভেনসনের ব্যাপারটা মেলাতে পারছি না। ওই 3 বছর কীভাবে ও নিজেকে লুকিয়ে রেখেছিল সেটাই ভাবতে পারছি না। তবে 2012-এ থোরিয়াম প্ল্যান্ট তৈরি হয়েছে এবং সেটা স্টিভেনসনের তত্ত্বাবধানে হয়েছে, সেটা সবাই জানে। শুধু জানতাম না ওই গ্রুপে ইন্দ্রনাথ আছে। আমাকে একটা দিন সময় দাও, আমি কাল রাতেই তোমাকে সব খবর এনে দেবো। এই খবরটার থেকেও ইম্পর্টেন্ট আরেকটা খবর আমার দরকার। কি? ওর সংসার আছে কিনা, ও আবার বিয়ে করেছে কিনা জানতে হবে। ও সাধক না গৃহী আমাকে জানতে হবে। পরবর্তীকালে হয়তো বিয়ে করেছে, তা জেনে কি করবে? তোমার বন্ধুও তো বিয়ে করেছে। বাহ, এটা কি বললে? আমার বন্ধু কি স্বেচ্ছায় বিয়ে করেছে? পরিস্থিতি ওকে বিয়ে করতে বাধ্য করেছে। যাকে, আমি কাল তোমাকে সব খবর এনে দেবো, কিন্তু তোমাকে একবার মৈত্রীর সাথে কথা বলতে হবে। ও কী চাই সেটা তো জানতে হবে। ও কিচ্ছু চাইবে না, আমি জানি। যা করার আমাকেই করতে হবে। ক্ষতিপূরণ চাইতে হবে। সেটা কি মৈত্রীর পক্ষে খুব সম্মানের হবে? যা করার খুব ভেবে চিন্তে করো। মৈত্রীর জন্য নয়, ইন্দ্রকে নিজের মেয়ের ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে। অমিত কি যেন ভেবে উঠে পড়ল। জানলার কাছে গিয়ে দাঁড়ালো, বাইরের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, ইন্দ্রনাথ কি তোমরা কেউ বুঝবে না? চেষ্টা করলেও বুঝতে পারবে না। স্টিভেনসন মার্কাসের মতো বিজ্ঞানী নিজে ফোন করে ওকে ডেকেছে, কাজের অফার দিয়েছেন। এটা যে কত বড় প্রাপ্তি তোমরা কেউ অনুভব করতে পারবে না। আমরা যারা বছরের পর বছর ল্যাবরেটরিতে ঘাড় গুঁজে কাজ করি তারা জানি, নতুন কিছু শেখার জন্য আমরা উন্মুখ হয়ে থাকি। এমন সুযোগ জীবনে দ্বিতীয়বার আসে না। দেবস্মিতা ধর্মর করে খাট থেকে নেমে জানলার কাছে গিয়ে স্বামীর মুখোমুখি দাঁড়ায়, চোখে চোখ রাখে। তুমি ওই প্রতারককে ডিফেন্ড করছো? তুমি হলে কি একই কাজ করতে? অমিত মৃদু হাসল। বললাম না তোমরা কেউ বুঝবে না। কাজের প্রতি কি অসম্ভব টান থাকলে কাজ করা যায় তা ভেবে অবাক হচ্ছি। আমি হলে পারতাম না। সকলকে ছেড়ে চিরতরে চলে যাওয়ার মতো মানসিক জোর আমার নেই। মৈত্রীর প্রতি ধরে নিচ্ছি ইন্দ্রনাথের টান ছিল না, কিন্তু নিজের বৃদ্ধ বাবা মা, মৃত্যু পথযাত্রী মা, 1 বছরের শিশু সন্তান, সকলের থেকে আজন্মের মতো দূরে চলে যেত, নিজের কি কষ্ট হয়নি? একদিন স্ত্রী শিশুপুত্রকে ছেড়ে গৌতম বুদ্ধ রাতের অন্ধকারে সংসার ছেড়েছিলেন সত্যের সন্ধানে। ধরে নাও এটাও অনেকটা সেই রকম। প্লিজ এনা, তুমি ওই স্বার্থপর লোকটার সাথে গৌতম বুদ্ধের তুলনা টানছো? আমার আর ভালো লাগছে না। এসব বললে তুমি ওর অপরাধকে ঢাকা দিতে পারবে না। সবচেয়ে বড় অপরাধী কে জানো মিতা? কে? ইন্দ্রনাথের বাবা মা। ছেলের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে দিয়ে একটা নিষ্পাপ মেয়ের জীবন ওনারা নষ্ট করে দিয়েছেন। তার সাথে ইন্দ্রের জীবনটাকেও তছনছ করে দিয়েছেন। দেবস্মিতা গভীর দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, কি জানি কে ঠিক কে ভুল, শুধু এটা জানি এই পুরো ঘটনায় সবথেকে বেশি যন্ত্রণা পেয়েছে মৈত্রী। মৈত্রীর জীবন নিয়ে সুদূর মুম্বাইতে যখন দেবস্মিতা অমিত চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত, মৈত্রী তখন অসুস্থ শরীরে স্বামীর বাড়ি ফেরার অপেক্ষার প্রহর গুনছে। একটার পর একটা দিন যেন মৈত্রীকে নতুন করে দুমড়ে মুচড়ে দিচ্ছে। মায়ের হাতে মার খাওয়ার অভিমানে মেঘা কলেজ থেকে বাড়ি ফেরার পর কিচ্ছু খায়নি। দুপুরে খাবার চাপা দেওয়া ছিল, সে বলেছিল সন্ধ্যায় খাবে, কিন্তু খায়নি। মৈত্রী অনেকবার বলেছে, বুঝিয়েছে, কিন্তু মেঘাকে খাওয়াতে পারেনি। মৈত্রী নিজের মেয়েকে নিজেই যেন চিনতে পারছে না। বাধ্য হয়ে অর্ণবকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেছে, যদি সে এসে মেঘাকে খাওয়াতে পারে। তাই মৈত্রী অর্ণবের অপেক্ষা রয়েছে। যাই হোক, রাত যখন প্রায় 10টা কলিং বেল বাজল, মৈত্রী দরজা খুলে অর্ণবকে ফিসফিসিয়ে বলল, মেঘাকে একটু বুঝিয়ে ডেকে আনো, আমি ভাত রেডি করে রেখেছি। সেই সকালে খেয়ে গেছে, বড্ড খিদে পেয়েছে ওর। অর্ণব দেখল মৈত্রীর চোখে জল, ঠোঁট কাঁপছে। অর্ণব হাতের ব্যাগটা চেয়ারের পাশে রেখে বেসিনের হাত ধুয়ে তাড়াতাড়ি মেঘার ঘরে ঢুকলো। দেখলো পাশ ফিরে মেঘা শুয়ে আছে। অর্ণব মেঘার মাথায় হাত রাখে। মেঘু, খাবি চল মা, আমার খুব খিদে পেয়েছে। মা ভাত বেড়ে রেখেছে, দুজনে একসাথে খাবো। ভাত খেয়ে তোর সব কথা শুনবো। মেঘাকে মেঘু বলে এই বাড়িতে একমাত্র অর্ণব ডাকে। সেই ছোট্ট থেকে কোলে পিঠে করে মেঘাকে সে বড় করেছে।
নিজের মেয়ে তিন্নি তা কখনো আলাদা চোখে দেখেনি। মেঘা একভাবে শুয়ে রয়েছে। বাবার কথার উত্তর দিল না। অর্ণব একটু অবাক হলো। ছোটবেলায় মেঘা মায়ের কথা না শুনলেও বাবার কথা কখনো অমান্য করতো না, বরং মা বকলে বাবার কাছে সে অভিযোগ জানাতো। অবশ্য বছর 3 আগে নিজের বাবার পরিচয় জানার পর থেকে এই বাবার সঙ্গে সে দূরত্ব বাড়িয়েছে। অর্ণব আবার ডাকলো, উঠে আয় মেঘু, মা তোকে কি বলেছে শুনবি চল। মেঘা উঠে বসে, তার চোখ দুটো ফুলে রয়েছে। মাথার চুল এলোমেলো, কাপা গলায় বলল, তোমার সাথে আমার কথা আছে, খেতে খেতে শুনবো। না খেতে বসলে তোর একটা কথাও শুনবো না, তাড়াতাড়ি আয়। অর্ণব দেখলো তার কথায় কাজ এলো। মেঘা উঠে দাঁড়িয়েছে এবং ধীরে ধীরে বাইরে এলো। মেঘাকে দেখে মৈত্রীর ভিতরটা যেন জুড়িয়ে গেল। সন্তান রাগ করে না খেয়ে থাকলে মায়ের যে ঠিক কোনখানে রক্তক্ষরণ হয় তা কেবল একজন মা জানে। সে কথা বুঝি কলমের আঁচড়ে বোঝানো যায় না। যাই হোক, অর্ণব বলল, 2 মিনিটে আসছি, মেঘু খেতে শুরু কর। মৈত্রী মনে মনে শান্তি পেল, বুঝলো বাবা মেয়ের বন্ধনের সুতোটা পুরোপুরি ছিঁড়ে যায়নি। মৈত্রী তাড়াতাড়ি ভাতের থালা মেঘার দিকে এগিয়ে দেয়, জলের গ্লাস পাশে রাখে। মেঘার পাশে অর্ণবের ভাতের থালা রাখলো, তারপর হাসি মুখে বলল, খেতে শুরু কর মা, বাবা জামাটা বদলে আসছে। মেঘার গলা ধরা থমথমে, তুমি খাবে না? খাবো তো, এই আনছি, তুই শুরু কর। মেঘা ভাতে হাত দিতে দিতে অর্ণব এসে গেল। ব্যস্ত গলায় বলল, পেটে একেবারে ছুঁচো দৌড়চ্ছে। সেই দুপুরে খেয়ে গেছি, 1 কাপ চা পর্যন্ত খেতে পারিনি, শুধু এ অফিস দৌড়ে গেলাম। মৈত্রী চাইছে না মেঘা এখন কোনোরকম অন্য কথা তুলুক, শুধু মনে প্রাণে চাইছে সে যেন শান্তি করে ভাতটুকু খায়। বুঝতে পারছে যে অন্য প্রসঙ্গে কথা করাতে হবে। আচ্ছা এখন শান্তি করে দুজনে খাও দেখি। মৈত্রী, তোমারটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ আনছি। মেঘার একটু ডাল দেবো, তরকারি দেবো? মেঘা হাত দেখিয়ে না জানায়। অর্ণব বড় বড় ভাতের গ্লাস তাড়াতাড়ি করে মুখে ঢোকাচ্ছে, এক মুখ ভাত নিয়ে বলল, মৈত্রী, ডালটা কিন্তু জম্পেশ হয়েছে, আর একটু দাও দেখি। মেঘু, নিবি নাকি? না। মৈত্রী মাছের ঝোলে বাটিতে থাকা হাতা ডুবিয়ে সবচেয়ে বড় পিসটা মাছটা মেঘার পাতে দেয়। সঙ্গে সঙ্গে মেঘা একরাশ বিরক্তি নিয়ে মায়ের দিকে তাকায়। তোমাকে মাছ দিতে বলেছি, জানো না রাতে আমি মাছ খাই না? দুপুরে মাছ খাসনি, তোর মুখের মাছ কাকে দেবো? অর্ণব মা মেয়ের কথার মধ্যে মধ্যস্থতা করে বলল, খেয়ে নে, মা পাতে দিয়ে দিয়েছে, খেয়ে নে, একদিন খেলে কিচ্ছু হবে না। মেঘা ভাতের থালাটা সামনের দিকে ঠেলে দিল। ইচ্ছে না করলে আমি কোনো কাজ করতে পারি না। মৈত্রী একেবারে ব্যস্ত হয়ে পড়ল। তাড়াতাড়ি মাছটা তুলে নিতে নিতে বলল, আচ্ছা মাছটা আমি তুলে নিচ্ছি, বাকি ভাতটা আরেকটু ডাল দিয়ে খেয়ে নে, আমার পেট ভরে গেছে। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। অর্ণব এক মনে খেয়ে চলেছে, তবু তার মৈত্রীর দিকে খেয়াল আছে, তাই বলল, দাঁড়া মা খেয়ে নিক, তারপর শুনব। মৈত্রী, খেতে শুরু করো। মেঘা উঠে হাত মুখ ধুয়ে চেয়ারে এসে বসলো। মৈত্রীর হাত চলছে না, তার ভেতর আবার সেই উত্তেজনার উদ্বেগটা ক্রমশ জেগে উঠেছে। মেঘা কি বলবে ভেবে সে অস্থির হয়ে পড়ল। ইতিমধ্যে অর্ণবের খাওয়া শেষ হয়েছে, সে হাত মুখ ধুয়ে এসে মেঘার পাশে বসেছে। মেঘা বাবার দিকে তাকায়। বাবা, আমি আর ওই কলেজে যাচ্ছি না, ফিজিক্স অনার্স নিয়ে কোনো একটা কলেজে ভর্তি হয়ে পড়ব। অর্ণব আকাশ থেকে পড়ল। দুম করে মেঘা এমন একটা সিদ্ধান্ত নিতে পারে সে ভাবতেই পারছে না। অবাক হয়ে বলল, কলেজে একদিন গিয়ে কি হলো, ভালো লাগেনি? না তা নয়, তবে সিদ্ধান্ত নিয়েছি তোমার এত টাকা খরচ করে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো না। 4 বছরে প্রায় 5 লাখ খরচ। তোকে এত চিন্তা করতে কে বললো? বল, তোর ইঞ্জিনিয়ারিং পড়তে ভালো লাগছে না, সেটা মেনে নেব। না বাবা, ছোটো থেকে আমার জন্য তুমি অনেক করেছো। দিদি আর কথা তোমাকে এখন থেকে আগে ভাবতে হবে। কেন আগে কেন? কারণ সে তোমার নিজের মেয়ে, আর তুই আমার নিজের নোস। মেঘা মাথা নিচু করে নেন। মৈত্রী অর্ণবের চোখের দিকে তাকাতে পারছে না। মেঘার কথায় সে যেন ক্রমশ মাটিতে মিশে যাচ্ছে। অর্ণবের মুখ থমথমে। মেঘার দিকে তাকিয়ে অর্ণব ভারী গলায় বলল, আর কিছু বলার আছে? মেঘা মাথা নিচু করে আছে, উত্তর দিল না। অর্ণব উঠতে যাবে, ঠিক এই সময় মেঘা বলল, তোমার 50,000 টাকা নষ্ট হলো, কথা দিলাম চাকরি করে তোমাকে শোধ করে দেবো। আচ্ছা। মৈত্রীর শরীরের অস্বস্তিটা যেন হঠাৎ দ্বিগুণ হলো। 50,000 টাকার শোক সে সামলাতে পারছে না। অর্ণব কিছু বলল না দেখে আরও যেন খারাপ লাগছে তার। বড় মায়া হলো স্বামীর জন্য। অর্ণব শোবার ঘরে ঢুকতে যাবে, সে সময় মেঘা আবার ডাকলো, বাবা আর একটা কথা ছিল। অর্ণব পিছনে ফিরে তাকায়। মেঘা মাথা নিচু আমতামতা করে বলল, আমি আমার বাবার খোঁজ করছি, খোঁজ পেলে তোমার টাকাটা তাড়াতাড়ি শোধ করে দেবো। অর্ণব যেন কারেন্টে শক খেল।
দ্রুত পায়ে মেঘার সামনে এগিয়ে আসে। কোন বাবার খোঁজ করছিস? যে বাবা 1 বছরের তোকে আর মাকে ফেলে দিয়ে চলে গেছিল, সেই বাবাকে? কেন? মেঘার উত্তরের আগে অর্ণবের গলার স্বর হঠাৎ সপ্তমে চড়ে গেল। প্রায় হুঙ্কার দিয়ে বলল, এইসব কথার একটা দিন শুনলে এক চড়ে তোর দাঁতগুলো আমি ফেলে দেবো। চলে যায় নিজের ঘরে। বাবা একজনই হয়, দুজন হয় না। মেঘা দাঁড়ায় না, কাঁদতে কাঁদতে এক দৌড়ে নিজের ঘরে চলে যায়। অর্ণবের চোখে পড়ল মৈত্রীর দিকে। চেয়ারে বসে ভাত মাখা হাত কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে সে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। অর্ণব ভয় পেয়ে এগিয়ে আসে, মৈত্রীর কাঁধে হাত রাখে। কি হলো মৈত্রী, এমন করছো কেন? কয়েক সেকেন্ডের মধ্যে মৈত্রীর অচেতন দেহটা অর্ণবের গায়ে হেলে পড়ল। অর্ণব দেখল কোনো সেন্স নেই। মুহূর্তের মধ্যে এমন কি সম্ভব? মৈত্রীকে দুহাতে জড়িয়ে এক অজানা আশঙ্কায় অর্ণব যেন কেঁপে উঠল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে। আর শ্রোতা বন্ধুদের আমি কয়েকটা কথা আমি বলতে চাই। আমি একটা ধারাবাহিক গল্প শুরু করেছিলাম, ববিতা রায়ের লেখা সম্পর্কের টান। গল্পটি দিতে দিতে গল্পটি অসমাপ্ত রয়ে যায়। এটা নিয়ে আমি একটা কমিউনিটি পোস্টও করেছিলাম আপনাদের কাছে। দেখুন, কিছু গল্পের ক্ষেত্রে হয় কি, লেখক বা লেখিকারা যদি গল্পটি অসম্পূর্ণ রেখে দেয় বা অসমাপ্ত রেখে দেয়, সেখানে আমাদের মতো পাঠকদের কিছু করার থাকে না। সেটা হয়তো হতে পারে তার কোনো ব্যক্তিগত কারণ বা কোনো কারণবশত সেই লেখক লেখিকারা হয়তো গল্পটিকে অসমাপ্ত রেখেছে, ঠিক আছে, এই একটা কারণ। এবং আরেকটা কথা কি, দেখুন আমি তো পাঠক, আমি গল্প পড়ে আপনাদেরকে শোনাই মাত্র, ঠিক আছে। তো সেখানে আমি কখনোই চাইবো না যে আমার চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশাহত হোক যে আমি গল্প দিচ্ছি কিন্তু মাঝখানে আবার গল্প দেওয়া বন্ধ করে দিচ্ছি। আর রইল শুভদৃষ্টি গল্পের কথা। যতদূর সম্ভব দেবিকা রায়ের লেখা শুভদৃষ্টি গল্পটি। তো এই গল্পের একটা সমস্যা হয়েছে কি, আমি প্রত্যেক দিনই দিতে চাচ্ছি গল্প। এবার অনেক সময় হয় যে কিছু হয়তো কোনো দিন কোনো হয়তো এপিসোড দিতে বা কোনো গল্পের পর্ব দিতে হয়তো সেটা হয়তো ছোট হয়।